নাইবা তোমার সোহাগ নদীতে ভাসলাম, আকুল আবেগে না হয় না হলো কথা, কাছে না হয় নাইবা আর ডাকলে, হৃদয় গভীরে লুকোনোই থাক ব্যথা। বাতাস নাইবা বাজাল পাতায় বাঁশি, জ্যোৎস্না ধারা না হয় ঝরল কম, একসাথে আর নাইবা হলো ভেজা। জীবন মানেই কভি খুশি কভি গম, নাইবা রইল দু চোখে দেখার তৃপ্তি, নাইবা হলো স্পর্শে দহন মুক্তি। স্পর্শ আতর না হয় না হলো মাখা, মন দিয়ে ছুঁয়ে পাই যে তবুও শক্তি। একবার শুধু তাকিয়ে আমার পানে, যদি হাসো তুমি আগের মতো করে, মধু তৃপ্তির জারণ ছড়াবে প্রাণে, হিরে মানিক ভরবে মনের ঘরে। দুঃখ বিষাদ পলকে যাবে সরে, হাজার বাতির আলোয় ভরবে মন। আজও তুমি আছো আমার হৃদয়ে ছুঁয়ে, আজও তুমি আত্মার আপন জন। খোলসের আবরণে যেমন থাকে ঝিনুকের প্রাণ, মুক্তোর ঘুম, পাপড়ির আড়ালে যেমন ঘুমিয়ে থাকে ফলের ভ্রূণ, আগামীর বীজ। কবে থেকেই গ্রামের মাটির স্পর্শ পাওয়ার জন্য হারানো শৈশবকে ছোঁয়ার নেশায় ঘুমিয়েছিল তীব্র ইচ্ছা, প্রবল বাসনা। মনটা আকুলি বিকুলি করছিল। হঠাৎ পেয়েও গেলাম ছুটি, গেলাম জন্মভিটে কতদিন পর। ইটকাঠ পাথরের জঞ্জাল থেকে দূরে, গাছগাছালি ঘেরা সবুজ প্রান্তরে আমার গ্রামের বাড়ি। বাস থেকে নামলাম সন্ধে নামার একটু আগে। অন্ধকার নামছে ধীরে ধীরে সবুজ ওই ধানের খেতে। ক্ষেতের রজনীগন্ধার মিঠে গন্ধে বাতাস উঠেছে মেতে। প্রকৃতির বুকে হাঁটছে আলো আঁধারের রথ, সঙ্গী শুধুই নির্জন এই মেঠো গেঁয়ো পথ। ঝিঝির গলা সাধা সন্ধ্যা, জোনাকির প্রদীপ জ্বালা, জমাট আধারে ঢাকা দূরে ওই তেঁতুলের ডালে জলে যেন আলোর মালা। শান্ত সন্ধ্যায় নদী স্রোতে কুলু কুলু ধ্বনি, সারি দিয়ে মন্দির, বুড়ো শিব, শীতলা, শনি। সন্ধ্যা আরতির পবিত্র মাঙ্গলিক সুর ভরালো প্রাণ, নির্জনতা করল দূর। বাতাস তরঙ্গে সে সুর খুশিতে মিশে, মঙ্গল শঙ্খ ঘণ্টার ধ্বনি আসছে ভেসে। আবছা আলোর মায়াবী গ্রামীণ শোভা, অপূর্ব মনোলোভা। স্মৃতি সাগরে ভেসে আসে কত জলছবি, চোখের সামনে যেন জীবন্ত আজ হারানো সেই ছবি। প্রাণ ভরে প্রশ্বাস নিয়ে সদর পেরিয়ে উঠোনে পৌঁছে দেখি, আগের মতোই গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় প্রদীপ হাতে মা। পরম খুশিতে আকুল হয়ে নতমস্তকে ছুঁলাম মায়ের পা। রেকাবিতে ধূপ, গঙ্গা জল, দুটো বাতাসা আমাকে দেখেই খুশিতে আকুল চঞ্চল। বলে, থাক থাক বাবা, ঠাকুরের কাছে আমায় প্রণাম নয়, চল চল দেখি, তুই আগে ঘরে চল। প্রদীপের আলোয় স্পষ্ট দেখেছি আনন্দে মার চোখে জল।
মাথায় আমার বোলালো স্নেহের হাত, সারা পথের ক্লান্তি গেল ঘুচে, কতদিন পর শিকড়ের কাছে এসে আধমরা মন খুশিতে উঠল বেঁচে। উঠোন পেরিয়ে ঘরে যেতে যেতে মা বলল, দে ব্যাগটা আমায় দে। বাপরে, কত ভারী! যেন আজও আমি তেমন ছোটটি আছি। অত ভার আমি কি নিতে পারি? ফুলপিসি, রাঙা কাকা, সুজনদা সবাই বেরিয়ে এলো হই হই করে। ইন্টারনেটের যুগে কত কিছুই গেছে পাল্টে। তবু তুলসী তলায় মা রোজ প্রদীপ জেলে প্রার্থনা জানায়, আগের মতো নিয়ম করে। রাতে খাওয়ার পর গেলাম ছাদে। কতদিনের কত স্মৃতিমাখা পুরনো ছাদ। কার্নিশ ঘেঁষে সারি সারি নারকুল গাছের পাতা হালকা বাতাসে দুলছে। মনে হলো পাতাদের কানে বাতাস কি যেন বলছে। তাকালাম আকাশের দিকে। আকাশের নীল মুছে তখন অর্ধেক রূপলি চাঁদ। হালকা মেঘের আঁচল সরিয়ে যেন প্রণয় আবেশে ভাঙছে খুশির বাঁধ। রিমঝিম রূপলি আলোর ঝর্ণা মায়াবী করেছে শান্ত স্নিগ্ধ রাত। লাগলো ভীষণ ভালো। মা ডাকলো, এতটা পথ এসেছিস, এবার নেমে এসে ঘুমিয়ে পড়, নিভিয়ে ঘরের আলো। ভোরের আজানে ভাঙল ঘুম। শান্ত নিস্তব্ধ গ্রাম, শহর থেকে অনেক অনেক দূরে। আমার বাল্যকালের ধাম। সাম্যের সুর আগের মতোই আজও বাজে সেই। মন্দির আর মসজিদের ঝগড়া এখানে নেই। রেবা আর রাবেয়া এখানে একসাথে বসে সত্যপীরের গান শোনে। জাতের ক্ষুদ্র বড়াই ছেড়ে সবাই মিলে ভালোবাসার জাল বোনে। দুর্গাপুজোয় ওসমান চাচা, রহমতদা, কালু শেখ সবাই এ পাড়ার অজয় কাকু, কাজল কাকুদের সঙ্গে চণ্ডীতলায় যাত্রা করে। একটু বড় হয়ে আমিও কতবার ঈদ উরুসে রহিমের বাড়ি গেছি। ওর আব্বা আম্মির কাছে কত ভালোবাসা পেয়েছি। সেই সব কথা কতই মনে পড়ে। রহিম, নূর, আকবর, রবিউল কত আপন জন। কতবার মিঠে কাওয়ালি শুনে আমি ভরিয়েছি মন। এখনো এ গ্রাম নষ্ট হয়নি সাম্প্রদায়িক বিষে। বিভেদের তীর হানেনি আঘাত গ্রামের ধানের শীষে। চোখ বুজে জেগে জেগে ভেসে যায় স্মৃতির ভেলায়। মন জুড়ে মিঠে কত ছবি দুলে উঠে খুশির দোলায়। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। জানলা দিয়ে বাইরে তাকালাম। আহা, কতদিন পর এমন স্নিগ্ধ ভোর, এমন নির্ভেজাল সকাল আমি পেলাম। জানলার ধারে আমের ডালে শরতের স্রোতে কত পাতা দুলছে। গুটিকয় পাখির কিচির মিচির, প্রকৃতি তার অপরূপ রূপ খুলছে। পাতায় পাতায় ঘন শিশির জমে পূর্ণ ফোঁটায় টিনের চালের উপর ঝরছে। যেন নূপুরের মিঠে সুরধ্বনি তুলছে। শরতে এত শিশির খুব একটা দেখিনি। ছোটবেলায় ঘাসের বুকে খালি পায়ে পায়ে ঘুরে ঘুরে শিশির মাখার সেই আনন্দ আজও ভুলিনি। টুপ টুপ শব্দের ছন্দ আবেশ জাগায় মৃদু মন্দ। মায়াবী চাঁদ সারা রাত জেগে ক্লান্ত, ঘুমোতে যাওয়ার আগে সে পরিশ্রান্ত। রাত্রি শেষে বিদায় নিতে নিতে সূর্যের সাথে সারছে গোপন কথা। ভোরকে যেন বুঝিয়ে দিচ্ছে কাজ, হয়তো আছে লুকোনো গোপন ব্যথা। টানা ৩ বছর বিদেশে কাটিয়ে এখন থাকি দিল্লি। গড়ছি এখন ক্যারিয়ার।
বাড়াচ্ছি শুধু আয়। দিল্লির সেই কর্মস্থলের পাশেই আমার ফ্ল্যাট। সেখানে ক্লান্ত রাত্রিকে রোজ ঝেঁটিয়ে জানাই বিদায়। চারিদিকে শুধু ইট কাঠ পাথরের জঞ্জাল। সবাই যে যার নিজেকে নিয়েই ব্যস্ত। জীবন কম, কাজ কাজ কাজ। সময়ের মাপে সবাই রোবট যেন আস্ত। আর এখানে ভোরের শিশিরে স্নান সেরে পবিত্র ধরণী যেন হাসছে। সবুজ শ্যামল বনানীর শোভা, পাখির সুর বাতাসে ভাসছে। মুক্তোর মতো শিশির বিন্দু ভোরের তাজা ঘাসে। মনে হয় যেন হীরের নোলক দোল লেগেছে কাশে। কত তফাৎ, সব কেমন যেন অনেক ফাঁকা ফাঁকা। চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। উঠোন, ঠাকুর দালান, পুকুর পাড়, লেবুতলা, খিড়কির ঘাট সব ঘুরলাম। একটা সময় কত হইচই জমজমাট ছিল, কত হাঁক ডাক। কত কিছু হারালাম। এখন একেবারে শুনশান, নিশ্চুপ। সেই চেনা পথ ঘাট। গোয়ালের কাছে এসে থমকে দাঁড়ালাম। গোয়ালটা খালি, ফুটো চাল, বাঁশের খুঁটি আছে হেলে। দুধ দেওয়া বুধি গরুটা আগের মতো নেই, শুয়ে পা দুটো মেলে। মাটির ডাবাটা ভাঙা, তোবড়ানো ফ্যানের হাঁড়িটা আজও পড়ে। এখানে রাখত মা খড়, খোল জাপনাটা মেখে বুধিটার শিং দিত নেড়ে। দারুণ আবেগে চোখের কোণে অবলা আঁখি জল। শৈশব এসে কাঁদালো আমায় আজ এতদিন পর। ঠাকুর ঘর পেরিয়ে বারান্দা। বারান্দার এক কোণে অতীত আঁকড়ে পড়ে আছে ধুলি মলিন গদিয়াটা মেহগিনি কাঠের প্রকাণ্ড চেয়ারটা। ডান দিকের হাতলটা ভাঙা। চেয়ারের চারপাশ জুড়ে টুকরো টুকরো কত স্মৃতির ধুলো। মুহূর্তে খুশির ভাঁড়ার ভরছে। কত দিনের কত কথা আজ মনে এসে ভিড় করছে স্মৃতিগুলো। বাবার কোলে ওই চেয়ারে বসে রোববারের সকাল। বাবার হাতে থাকতো খবরের কাগজ, আর ওই চওড়া হাতুলেই মা রেখে যেত বাবার চায়ের কাপ, সঙ্গে প্লেটে দুটো বিস্কুট। আমি তাড়াতাড়ি একটা বিস্কুট তুলে চায়ে ডুবিয়ে দিতাম পুরে মুখে। মাঝে মাঝে নরম ভিজে বিস্কুট অসাবধানে পড়তো বাবার বুকে। হয়তো তখন তার ছোটবেলা পড়তো মনে বাবার। এমনি করেই বুঝি শৈশব স্মৃতি ফিরে আসে বারবার। চেয়ারটা নাকি দাদুর বাবার। চেয়ারটার পিছনের গদি ছিঁড়ে তুলো বেরিয়ে আছে। ছেঁড়া তুলোর পকেট জুড়ে নাম না জানা ঘাসকুটোর বিছানা। দোয়েল টুনটুনিদের নিশ্চিন্ত আস্তানা। আমার উপস্থিতিতে ভীত হয়ে দু চারটে দোয়েল গেল উড়ে। কিরকম এক আনমনা আবেশ অতীত স্মৃতি জুড়ে। চেয়ারটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। বসন্ত যেমন বাঁচে ঝরা পাতার বনে, তেমনি আজ স্মৃতির বসন্ত আমার গহীন মনে। কিছুদিন পর হয়তো পূর্বপুরুষদের স্মৃতি মাখা এই চেয়ারটা আরো ভগ্ন হয়ে স্থান পাবে আবর্জনার স্তূপে। চোখের আড়ালে হারিয়ে গিয়ে স্মৃতির শিকড় উপড়ে দিয়ে থাকবে পড়ে পরিত্যক্ত ব্রাত্য রূপে। উঠোন থেকে বিশু কাকা জোরে হাঁকছে, চলে এসো, মা জল খাবার খেতে ডাকছে। আমার দাদুর আমল থেকে বিশু কাকা আমাদের বাড়িতেই আছে। যেমন পরিশ্রমী তেমনি সৎ, আর ততটাই আন্তরিক। নিজের অজান্তে একটু একটু করে কখন হয়ে গেছে আমাদের সকলের আত্মার আত্মীয়, আমাদের বাড়ির লোক। ভালোবাসা যার মুখ্য গৌণ হল টাকা। আমাদের সবার প্রিয় বিশু কাকা।
জলখাবার খেতে খেতে মাকে বললাম, মা, মিস্ত্রি ডেকে ওই চেয়ারটা সারাবো। মা হেসে বলল, ভালোই তো, সারা। এটাও জানবি একটা বড় কাজ, পূর্বপুরুষের স্মৃতি বাঁচাতে পারা। এ বাড়িতে এসে প্রথম প্রথম শীতের দুপুরে ওটাই সঙ্গী ছিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মা বলল, ওটা তোর বাবার বড় প্রিয় ছিল। হঠাৎ জেঠিমা বলে ডাকতে ডাকতে রান্নাঘরে ঢুকলো একটি মেয়ে। মুখ না দেখতে পেলেও ওর দিকেই রইলাম শুধু চেয়ে। মা তাড়াতাড়ি গেল, এলো পরম তৃপ্তির হাসি হেসে। ফুঁটি কে? মিলন কাকার মেয়ে, সেই পুঁটি? হ্যাঁ, আগে তো একেবারে বাঁশপাতা ছিল, এই কবছরে এত বড় হয়ে গেছে। স্মৃতির জলছবিতে পুঁটির মুখ ভাসে। তুই এসেছিস শুনে ওর পোষা হাঁস মুরগির কটা ডিম দিয়ে গেল, তোর প্রিয় দিশি ডিম। এই তো কদিন আগে আমার খুব জ্বর, তোর রাঙা কাকা ওষুধ আনলো কিনে, তবু মাথার যন্ত্রণা কমে না। সারাদিন ওই মেয়ে আমার মাথায় জলপটি দিয়ে মাথা টিপে দিল, আমার পাশ থেকে কিছুতেই ওঠে না। তোর ফুলপিসি কতবার বলল, পুঁটি এবার ওঠ, একটু আমি দিই, তো কে শোনে কার কথা। ভারী ভালো মেয়ে, শুধু মনে হয় আরো আপন করে নি। হঠাৎ করে মিলন অসুস্থ হয়ে বসে গেল। মিলের অফিস থেকে কিছু পেয়েছিল, তারপর থেকে ওই তো সংসারটা মাথায় করে রেখেছে। তবু একবারও কি কষ্টের কথা মুখ ফুটে কখনো বলেছে? টিউশনি আর হাঁস মুরগি ছাগল এই নিয়েই চালাচ্ছে। এত কষ্ট করে মেয়েটা হাসি মুখে সব সামলাচ্ছে। ওদের জমি অবশ্য এখন আমরাই চাষ করি, মানে তোর বিশু কাকাই দেখে। বীজতলা থেকে রোয়া, কাটা, ঝাড়া সব বিশুই হিসেব রাখে। তা থেকে ভাগে যা পায় সারা বছরের ভাতটা হয়ে যায়। বলছিল সেদিন কিছুটা বেঁচে থাকে, আদর করে ভাঁড়ারে যত্নে রাখে। দুপুরে সেই হাঁসের ডিম খেতে খেতে পুঁটির কথা মনে হচ্ছিল খুব। মাকে বললাম, মা, দিয়েছ ডিমের দাম? মা বলল, পাগল, ও নেবে না কোনো দাম। তবুও আমি বলেছিলাম। ও বলল, তাহলে কোনো দিন আর আসবো না। আমি কি এতই হৃদয়হীনা? আবার হয়তো জানতে আসবে তুই খেয়েছিস কিনা। বিকেলে ঘুরতে ঘুরতে সব দেখলাম। বাগানের পুরনো আম গাছ, তেঁতুল গাছ, এই কবছরে সব যেন কিরকম বুড়ো হয়ে গেছে। সারি দিয়ে ৩-৪টে পুরনো খড়ের গাদা, টুকরো টুকরো কত মিঠে স্মৃতি মনের উঠোনে আজও জড়ো হয়ে আছে। রাশি রাশি শিউলি ফুল, শিউলি গাছটার তলায় আছে বিছিয়ে পড়ে। কাঠবেড়ালির ঠোকরানিতে হলুদ কলকে নড়ে। হালকা বাতাসে দু একটা এখনো খসে পড়ছে। কলার কাঁদিতে টিয়া বসেছে, নিচে মোচাটা নড়ছে। স্মৃতির কুয়াশা মনকে জড়িয়ে করল বড়ই আকুল। বাঁধানো মেঝেতে আজও ঝরে পড়ছে কত বকুল। শিউলি ফুল দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে। আর কটা দিন পরে তো পুজো। কিছু ফুল শুষ্ক, বিবর্ণ। এই ফুলে হবে না তো আর পুজো। হয়তো কাল থেকেই এরকম পড়ে আছে, এখন কোড়ানোরই বা কে আছে। অথচ এই শিউলি ফুল কোড়ানোর জন্য কতবার ভরে উঠেছি। শিউলির গেরুয়া বোঁটা বইয়ের ছবিতে ঘষে কত রং করেছি। শিউলিতলা পেরোলেই পুঁটিদের ঘর।
স্মৃতির ধূসর কুয়াশা জমছে মনে। দাঁড়ালাম এসে পুঁটিদের উঠোনে। পুঁটি তখন ঝোড়া থেকে একটা একটা করে কাঁঠাল পাতা নিয়ে ছাগলদের খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে বাটি থেকে মুরগিদের দিকে ছুঁড়ে দিচ্ছে ছোট ছোট আটার গোল্লা। পাশের পেয়ারা ডালে ঝুলছে পুঁটির দোল্লা। বার উঁচু ডিশে রাখা খাবারে ঠোঁট ডুবিয়ে গল গল করে খাবার খাচ্ছে হাঁস। উঠোনের এক কোণে রাখা শুকনো কঞ্চি, প্যাঁকাটি, কিছু বাঁশ। ঢেরির ওপর একটা চৌকিতে বসে মিলন কাকা, যেন কত দিনের রোগী, অথচ এক সময় ছিল প্রাণ চঞ্চল, পরিশ্রমী, প্রকৃত কর্মযোগী। আমাকে দেখে লাজুক আবেশে পুঁটি বলল, বাবা, সৌরভদা এসেছে। মিলন কাকা আনন্দে ব্যস্ত হয়ে উঠল। সৌরভ বলেই আমার দিকে বিহ্বল হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে গড়িয়ে পড়ল জল। মিতা কাকিমা বেরিয়ে এলো উনুন ছেড়ে। খুশিতে তারও চোখ হলো ছল ছল। পুঁটি সবকিছু ভুলে গড়গড় করে তার পুষিদের নাম বলে যেতে লাগলো। ঝুলে পড়া শাড়ির আঁচল আলতো করে কোমরেতে বাঁধল। দেখেই বোঝা যায় কিরকম যেন এক ভালো লাগা আবেশে, চনমনে খুশিতে ভরা। সহজ সরল সাদা সিধে মিষ্টি হাসিতে মাতাতে পারে কোমল মনোহরা। মিতা কাকিমা বলল, তুই কি আর পাল্টাবি না? সেই আগের মতোই রয়ে গেলি। সৌরভকে বসতে দিবি না, আতিথেয়তা সব ভুলে গেলি। দৌড়ে পুঁটি উলের আসন এনে মাটির দাওয়ার ওপর যত্নে রাখল। পরম আদরে মিলন কাকার পাশে শরৎ বিকেলে আমায় বসতে দিল। ওর ভালো নাম কুসুম। সেই ছোট থেকে সবাই পুঁটি বলেই ডাকে। পুজো পার্বণে মাটির মেঝে জুড়ে পরম খুশিতে কত আলপনা আঁকে। সাজের বাহার না থাকলেও সৌন্দর্যের আর এক শোভা দেখলাম। সাদামাটা শাড়িতেই কত সুন্দর লাগছে। শাড়ি পরা পুঁটিকে এই তো প্রথম দেখলাম। পড়ন্ত বিকেলের মৃদু আলোতেও মুক্তোর মতো উজ্জ্বল, জ্যোৎস্নার মতো স্নিগ্ধ মধুর, ঝর্ণার মতো উচ্ছল। মনের মেঠো পথে শান্ত খুশির ছায়া। পুঁটির জন্য হঠাৎ উদয় কিরকম এক মায়া। সেই ছোট থেকে দেখছি, তবু কোনোদিন তো এমন মনে হয়নি। কোনোদিন তো মনের গহীন কোণে এমন বাতাস লাগেনি। এই কবছরে এতটা পাল্টে গেছে। ঘন কালো চুলে লতানো বেনি কোমর ছাড়িয়ে গেছে। গাছের ফাঁকে বিদায় সূর্য হচ্ছে লাল। টোল পড়া মিষ্টি গাল লাজে লাল। পুঁটি দাঁত দিয়ে ঠোঁটের এক কোণ চেপে ডান পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে উঠোনের মাটি ওস্কাতে লাগল। এক অদৃশ্য অজানা টানে বার বার চোখকে আমার আবেশে টেনে রাখল। ভনিতাহীন কথার মালা গাঁথা, কত স্নিগ্ধ, কত সহজ সরল, চালাকিহীন, যদিও একটু গ্রাম্য, তবু প্রাণময়, স্বচ্ছ, মিঠে, নির্মল। এই কবছর চোখেই যেটা পড়েনি, মনকে এমন মায়াবী আবেশে বাঁধেনি। মানুষ মনে হয় যত জানে সরলতা ততই বেশি হারায়, যত বেশি দেখে তত শেখে, মনটা একটু জটিল হয়ে যায়। মিলন কাকার শরীরের খোঁজ খবর দিতে নিতেই পুঁটি চা নিয়ে হাজির, সাথে ঠোঁট ভরা মধুর হাসি, আর এক হাতে যত্নে ধরা মুড়ি ভর্তি কাশি। আমি যেন মুগ্ধ হলাম। মনের ঘরে জ্বলল অচেনা খুশির আলো। চা খেয়ে বললাম, কুসুম, তোমার হাঁসের ডিম যেমন ভালো, তোমার হাতের চাও তেমনি ভালো। পুঁটি থেকে হঠাৎ কেন কুসুম আর তুমি বললাম জানি না। খালি চায়ের কাপ প্লেট নিয়ে
সে দৌড়ে ঘরে ঢুকে গেল। সুজনদা এসে বলল, আরে তুই এখানে? ওদিকে ফুলপিসি রাঙা কাকা কখন থেকে তোর খোঁজ করছে, বিকেল থেকে তোকে না পেয়ে চোখে হারিয়ে মরছে। মিলন কাকা মিতা কাকিমাকে বললাম, চললাম। সুজনদার সাথে বাড়িতে ফিরে এলাম। কাজকর্ম শিখেতে রেখে তুলে গ্রামের বাড়িতে মজায় ছুটির দিন অবসরের কোলে মাথা রেখে কাটিয়ে দিয়ে দিব্যি কটা দিন আবার ফিরেছি। সেও 4 মাস হল। মাঝে মাঝে হু হু করে মন। দিল্লির অফিসে ব্যস্ত ছিলাম কাজে, কিরকম যেন উন্মনা আজ মন। সন্ধে তখনও তেমন করে নামেনি। হঠাৎ এলো মায়ের টেলিফোন। এমনিতে প্রায় ফোনে কথা হয়। অফিসের পর ফ্ল্যাটে যখন ফিরি বরাবর মাকে আমিই ফোন করি। আজ অসময়ে হঠাৎ মায়ের ফোন। কারো বিপদ হলো না তো? অস্থির হলো মন। মায়ের মুখে শুনলাম পুঁটির বিয়ে। মিতা কাকিমা অনেক করে বলে গেছে, হাত জোড় করে মা আর সবার কাছে, আমাদের সব দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে। আমাকেই দায়িত্ব নিয়ে সব কিছু করতে হবে। আমাদের উঠোন আর বাগান জুড়ে হবে বিয়ের প্যান্ডেল। হৃদয় গভীরে সহসা প্রবল ঝাঁকুনি। ধরলাম চেপে চেয়ারের একটা হ্যান্ডেল। এমন কেন হলো? এমন কেন হলো? মা শেষে বলল, রূপে গুণে এমন মিশেল এ বাজারে পাওয়া অনেক ভাগ্য। অমন মেয়ের যে শাশুড়ি হবে, সত্যি তার কি ভাগ্য। ফোনটা অনেকক্ষণ রাখাই হয়নি, কানেই ছিল ধরা। অচেনা কি এক ভাবলেশ ভাব, মন যেন আধমরা। বন্ধ কথা, লাইন গেছে অনেক আগেই কেটে। সম্বিত ফিরে ধীরে ধীরে রাখলাম ফোন পকেটে। সমস্ত কাজ আজকে থাকুক তোলা, দূরে সরে যাক অদৃশ্য নির্মম যন্ত্রণা। মনের ঘরে শয্যা পাতল ঘুমন্ত কল্পনা। পুঁটির মুখ আঁকল মনে স্মৃতির আলপনা। ল্যাপটপ নিয়ে চলে এলাম বাসায়। রাতের শয্যা গুমরে মরে ক্লান্ত ব্যর্থ আশায়। এরপর এক অন্য গল্প, আসে মায়াবী অধ্যায়। অচেনা সুরের মিঠে আবেশ মনেতে আতর মেশায়। ধূসর হৃদয়ের তপ্ত মরুতে শ্রাবণের ছবি ভাসে। প্রাণে বোনা যত কল্পনা সব মনের সবুজে আসে। শাসন না মেনে মন কোথা যায়, না থাকে কাহারও বসে। কার মনের গহীনে গোপনে জানি না কে যে কখন বসে। ট্রেন ছিল লেট। সন্ধে পেরিয়ে রাত্রি 9টায় কাঁটা। ঘড়ি যেন আজ দৌড়ে ছুটছে জোরে। নেমেই দিলাম বাড়ির পথে হাঁটা। আসার কথা ছিল 2 দিন আগে। হঠাৎ করে অফিসে জরুরি মিটিং, পাল্টে দিল সব প্ল্যান প্রোগ্রাম, যত অগ্রিম কাজের সূচি সেটিং। পৌঁছে দেখি চুপচাপ সব। সময় যেন স্তব্ধ, থমথমে চারিধার। কথা মতো গয়না হয়নি জোগাড়। পুঁটির শুধু দুগাছা চুড়ি হাতে, গলায় সরু হার। লাল আলতা ধপধপে 2 পায়, লাল বেনারসি জড়ানো পুঁটির গায়ে। ক্যাশ টাকা দেওয়া হয়ে গেছে কথা মতো, কিন্তু বালাবিহীন বউকে বরপক্ষ না চায়। 2 চোখ জুড়ে অঝোর শ্রাবণ ধারা, জোড়া বালা হানছে অদৃশ্য বান। আমাকে দেখে দ্বিগুণ হলো কান্না, কেঁদে কেঁদে বুঝি গেল পুঁটির প্রাণ।
মা বলল, রেখেছিলাম তোর বউয়ের জন্য যেটা, আজ এইক্ষণে পুঁটিকেই দেব সেটা। দুগাছা বালা পরাতে গেল মা পুঁটির হাত ধরে, নিল না কিছুতে বালা জোড়া। সে বলল জোড় হাত করে, বালার জন্য যারা বিয়ে রুখে দিতে পারে, জীবন থাকতে পুঁটি কোনো দিন যাবে না তাদের ঘরে। আমার থেকে যার কাছে বেশি দাম বালার, প্রয়োজন নেই তেমন বরের, তেমন বড় মালার। এর চেয়ে অনেক ভালো আইবুড়ো থাকা, বাবা মায়ের সেবা করে তাদের ভালো রাখা। এই কোন পুঁটিকে দেখছি? আগুন স্রোত মিশে চোখের জলে, প্রতিবাদের দারুণ প্রখর তীক্ষ্ণ ফলা, মেকি সামাজিক অলিখিত সব নিয়ম ক্ষোভ ঘৃণার আগুনে পুড়িয়ে ফেলা, মনের গহীনে যন্ত্রণা ভরা বিষম জ্বালা। তীব্র ঘৃণায় ছিঁড়ল পুঁটি গলার মালা, কিছু না দেখেই ছুঁড়ল সজোরে দূরে। উড়ে এসে মালা পড়ল আমার গায়ে, ঘটনার আকস্মিকতা করল আমায় বাক্যহীন। কাঁদতে কাঁদতে পড়ল সে মায়ের পায়ে। লোকজন ধীরে ধীরে সব সরছে, মণ্ডপ তখন হয়েছে প্রায় ফাঁকা। আমার মায়ের কোলে পুঁটির মাথা রাখা, মায়ের চোখে কিন্তু অন্য স্বপ্ন আঁকা। তাকালো মা আমার চোখের পানে, আকুল আবেশে ডাকলো ইশারায়। এগিয়ে গেলাম সম্মোহিত আমি, পুঁটির মালা তখনও আমার গায়ে। একটি হাতে ধরল আমার হাত, মার অন্য হাতে পুঁটির হাতটি ধরা। চোখের জলে ধুয়েছে মুখের সাজ, কান্নার সাথে মোহময় লাজ ভরা। ইশারা মতো বসলাম মায়ের কাছে, কাঁধ থেকে মালা পড়ল পুঁটির গায়ে। পরম যত্নে আমাকে রাখল ডায়ে, পুঁটিকে তুলে বসালো মা বাঁয়ে। এতক্ষণ ব্রাহ্মণ তো সব দেখেছে, এখন বলল সহসা চিৎকার করে, শুভ লাগলো সত্যি এবার যাবে বয়ে, দাও এখনই 4 হাত এক করে। হাত মিশে গেছে মায়ের ধরা হাতে, এমন ঘটবে স্বপ্নে কোনোদিন ভাবিনি। চোখ নদী আজ মিশছে চোখের সাগরে, 4 চোখ এত কাছে কখনো আসেনি। মধুর হাসি মায়ের ঠোঁট জুড়ে, তৃপ্তির খুশি জড়িয়ে সারা গায়। জীবন কাব্য লীলাময় লিখে রাখে, ললাট লিখন পাল্টানো কি যায়? হঠাৎ স্বপ্নটা গেল ভেঙে, অবসাদ যেন বাসা নিয়েছে শরীরে। আলগোছে উঠে সম্বিত ফিরে নিরালায়, মৃদু হেসে বসি বিছানায় গাঢ় তিমিরে। অনুভব কোষে মিঠে আবেশের জারণ, মিছে স্বপ্নের রেশ এখনো অন্তর্গামী। হারানোর পর বা পাওয়ার ঠিক আগে সবকিছু বুঝি এমনই হয় খুব দামি। মন পাখি গায় স্বপ্নের তাজা স্বরলিপি, গভীর গহন গোপন হৃদয় নদী তীরে। স্বপ্নের পুঁটি জুড়ালো আমার প্রাণ, নিভৃতে পশিল অনুভবের গভীরে।
হালকা বৃষ্টিতে স্নান সেরে হাত পা পরিপাটি করে রাধাচূড়া গাছটা খুশিতে অপেক্ষা করছিল টিয়ার জন্য। রোজ 4টে বাজলেই টিয়া এসে বসে তার হাতে। কদিনে ওদের বেশ ভালোবাসা হয়েছে। এইসব দেখে পাশের নারকেল গাছটার খুব হিংসা। গতকাল বৈশাখীতে নারকেল গাছটা একটু বেশি হেলে ছুঁয়েছিল তার আঁচল। সেই থেকেই রাধাচূড়ার গোঁসা। নারকেল গাছটা আজ খুব খুশি। কিরে, তোর কৃষ্ণ আজ আর এলো না? তির্যক মন্তব্য তার। রাগে গড়গড় করতে লাগলো রাধাচূড়া। পরদিন সকাল না হতেই টিয়া এসে হাজির। মুখে কয়েক টুকরো খড় ঘাস। মুচকি হেসে বসল তার হাতে। অভিমানে হাত ঝাঁকিয়ে রাধাচূড়া চুপ করে রইল। টিয়াই প্রথম ভাঙল স্তব্ধতা। কাল না আসার জন্যে দুঃখিত। আসলে শরীরটা ভালো ছিল না। এবার থেকে এখানেই থাকবো। এই সব দিয়ে বাসা বানাবো। রাধাচূড়ার শরীরে যেন খুশির দোলা। পরম যত্নে ঘাস খড়কুটো সব জড়িয়ে ধরে রাখল। টিয়া বারে বারে উড়ে যায় আর নিয়ে আসে বাসা বাঁধার নতুন নতুন উপকরণ। বাসা বাঁধা হল। রাধাচূড়ার সবুজ পাতার ফাঁকে হলুদ ফুলের বাহার। ঝোলা ডালে ঠোঁট রাঙা টিয়ার গান। ভালোই চলছিল। একদিন সকালে হঠাৎ কোথা থেকে এলো কাঠুরের দল। রাধাচূড়ার শরীরে হানল কুঠার। একের পর এক এলো পাতাড়ি কুঠার আঘাতে তীব্র যন্ত্রণায় কাটা ডালগুলো ঝরে পড়ল মাটিতে। বাদ গেল না টিয়ার বাসাও। টিয়া ঘুমিয়ে পড়েছিল। রাধাচূড়া কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলল, উঠে পড়ো, উঠে পড়ো, ডাকাত পড়েছে, খুনে লুটেরা এসেছে, আমাদের সর্বস্ব লুট হয়ে গেল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। দেখতে দেখতে ডাল নুয়ে পড়ল। ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল টিয়ার বাসা। একটা বড় করাতের তীক্ষ্ণ ধারালো দাঁত ফালা ফালা করে দিতে লাগলো রাধাচূড়ার কোমর হাত পা। অনেকক্ষণ রাধাচূড়ার চারধার ঘিরে উঠতে উঠতে কোথায় হারিয়ে গেল টিয়া। ততক্ষণে নারকেল গাছের পাতা কেটে ছোট বড় ডাব সব টেনে হিঁচড়ে নামানো হয়েছে। এতক্ষণ টিয়ার চলে যাওয়া পথের দিকে জল ভরা চোখে তাকিয়েছিল। এবার রাধাচূড়া তাকালো মানুষগুলোর দিকে। বিড়বিড় করে বলতে লাগলো, আমরা তো তোমাদের কখনো কোনো ক্ষতি করিনি। আমাদের সাধ্য মতো আমরা সব দিয়ে যাই তোমাদের। এই তার প্রতিদান। এই তোমরা নিজেদের শ্রেষ্ঠ বলে গর্ব করো। শ্রেষ্ঠ ভিক, শত ভিক। তোমরা কি কখনো অনুভব করেছো আমাদের অনুভূতি? তোমরা কি কখনো অনুভব করেছো আমাদের নিঃস্বার্থ ত্যাগ? তোমরা কি কখনো অনুভব করেছো আমাদের যন্ত্রণা? কখনো? বলতে বলতেই ঢলে পড়ল রাধাচূড়ার শরীর। তার গা বেয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগলো সাদা রক্তে মেশা চোখের জল। তোমার হৃদয় কোষ ঘিরে ছিল স্বাধীনতার স্বপন। কল্পনার আকাশ জুড়ে ছিল পরাধীনতার শৃঙ্খল মোচন। রক্তরসে অস্থিমজ্জায় ছিল স্বাধীনতা।
ব্রিটিশের রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছিলে, তাই অবর্ণনীয় অত্যাচারে তোমাকে ওরা ক্ষতবিক্ষত করেছে। ফাঁসির আগেই প্রায় মেরে ফেলেছিল তোমায়, ফাঁসির পরেও তোমাকে রেহাই দেয়নি, কারণ ওরা তোমাকে ভয় পেত। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল ক্ষমতা, তারা দিব্যি সেসব পেল। শুধু তুমি পেলে কষ্ট, 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 যন্ত্রণা, ব্যথা, বেদনা। মাস্টারদা, তোমাকে আমরা তো মনেই রাখিনি। সূর্যের দীপ্তি নিয়ে এসেছিলে তুমি, ওই ছিপছিপে গঠনের ভেতরে লুকোনো ছিল তোমার অসীম তেজ। আচ্ছা মাস্টারদা, তুমি কি পেলে বলতে পারো? শুধু তো দিয়েই গেলে। দেখলে তো আমরা কেমন হিসেবি। আমরা সবার আগে ভাবি আমি কি পেলাম, কি পাব। আসলে স্বজন পোষণের সাগরে ডুবে তোমাকে মাপা যায় না, যেমন মাপা যায় না মাকে। মাস্টারদা, তুমি বলেছিলে দেশ সেবার কঠিন কর্তব্য থেকে মেয়েদের বঞ্চিত করা চলে না। দেশ সেবায় নরনারী ভেদ নেই। শুনেছি তোমার সঙ্গে থাকত আয়ারল্যান্ডের বিপ্লবী ড্যানিয়েল ব্রিনের সেই বিখ্যাত বই মাই ফাইট ফর আইরিশ ফ্রিডম, যে বই তুমি তুলে দিয়েছিলে প্রীতিলতার হাতে। শুনেছি কারাগারের ওই ছোট্ট কামরায় তোমার সঙ্গী ছিল গীতা, চণ্ডী, মহাভারত আর রবীন্দ্রনাথের চয়নিকা। খুব ভোরে উঠে ব্রহ্মসঙ্গীত বা স্তোত্র পাঠ করতে তুমি। সকাল কেটে যেত পবিত্র গীতা পাঠে, আর দুপুরে তুমি পড়তে মহাভারত। ফাঁসির দড়ি গলায় পড়তে পড়তেও রেখে গিয়েছ স্বাধীন ভারতের স্বপ্ন। স্বাধীনতার পরে তো শত্রু শুধু বাইরের নয়, এখন আমাদের ঘরে বাইরে শত্রু। এত গুপ্ত শত্রু নিয়ে দেশ মাতা কাঁদছে, কাঁদছে মাস্টারদা, তোমার মতো সূর্য সেনদের অপেক্ষায়। আমাদের মতো মেরুদণ্ডহীনদের দিয়ে কিচ্ছু হবে না। জানি না কবে আমরা আবার বলতে পারবো অন্তর জুড়ে আজও রয়েছে বিপ্লবী সূর্য সেনের নিভৃত বসবাস। ভারত মাতার সব শত্রুদের আমরা একদিন ঠিক করবই বিনাশ। যেদিন আমরা এমন কথা অন্তর থেকে বলতে পারবো, সেই দিন মাস্টারদা, স্বপ্ন তোমার সেদিন সফল হবে। স্বপ্ন তোমার সেদিন সফল হবে। পুজো মানেই নতুন পোশাক, পুজো মানেই আলো, পুজো মানেই মনেতে জোয়ার, দুঃখের মাঝেও ভালো। পুজো মানেই কাশের দোলা সবুজ ঘাসের বনে, পুজো মানেই সকালে শিউলি, তৃপ্তি মনের কোণে। পুজো মানেই বাঁধন হারা খুশির আতর ভাসে, পুজো মানেই হরেক খাবার শিশির ভোরের ঘাসে। পুজো মানেই শরৎ আকাশে ভাসে পেঁজা তুলো, পুজো মানেই ফুর্তি ঘোড়া স্মৃতির রঙিন ধুলো। তবু সবার ভাগ্যে জোটে না আঁধারে জোনাকি আলো। জীবন ভর কষ্টের চাবুক, ব্যথার পথ কালো। অষ্টমীর সন্ধি পুজো, ভিড় মায়ের পায়ের কাছে। শিশু কিশোর যুবা বৃদ্ধ সবাই দাঁড়িয়ে আছে।
আমার পাশে দাঁড়িয়ে তখন হাতে দুর্বা ফুল, সকলের সাথে অঞ্জলি দিতে কানে ঝুমকো দুল। পরনে তার তাঁতের শাড়ি, হাসি ঠোঁটের কোণে, বছর 20-এর চঞ্চলা এক সেই সে শুভক্ষণে। হঠাৎ কে বলল জোরে, এখানে কেন নষ্টা? আমাদের সাথে দেবে পুজো, সমাজের কীট বিষ্ঠা। মুহূর্তে সব বদলে গেল। নিশ্চুপ মণ্ডপ, মেয়েটির চোখে শ্রাবণের ধারা, টপ টপ টপ। দুগাল বেয়ে ঝরল তার তরল আগুন ধারা, ভেজালো তার বুকের কাপড় তীক্ষ্ণ বাঁধন হারা। সমাজের চোখে নষ্ট গণিকা, শরীর জুড়ে লাজ, বোজা চোখ, কাঁপে ঠোঁট। মানে নিয়ে সমাজ কত মানুষের বিদ্রূপ কাঁটা বিঁধতে লাগলো বুকে। যন্ত্রণা, দুঃখ, রাগ, অপমান মেয়েটি ভাঙতে থাকে। মনের ভিতর কি যে তোলপাড়, রাগে দাঁত চেপে দাঁতে কাছে গিয়ে জড়িয়ে তাকে নিলাম 2 হাতে। সান্ত্বনা দিয়ে জানলাম যা, সে তো সবার লজ্জা। দুঃখের কারণে পাপ গ্রাস করে সমাজের অস্থি মজ্জা। ভেবেছিল ভুলে গিয়ে অতীত স্মৃতির ছবি, নতুন আলোয় রাঙাবে জীবন, উঠবে নতুন রবি। কাটিয়ে যত নোংরা ঢেউ নতুন পাল বাঁধবে, শক্ত হাতে বেঁধে সে হাল জীবন তরি বাইবে। তার জবানিতে উঠল ফুটে কালো রাতের ছবি। মায়ের অসুখ, বোনের পড়া, বাবার মিলে চাবি। নাম মধুমিতা, ডাকনাম পাঁচি। বাবা মা বোন থাকি। চাষিপাড়া ছেড়ে মাঠের ওপাশে আলো পৌঁছতে বাকি। অভাবে মোড়া, দৈন্যে ঘেরা, কাটা বেঁধে প্রতিক্ষণে সুজন হয়ে গোপাল কাকা এলো এক শুভক্ষণে। কলকাতাতে কাজের খবর হঠাৎ নিয়ে এলো। আধার মাঝে আধার মানিক আলো দেখা দিল। মনের মাঝে স্বপ্নের ঝড়, খুশির দোলা এলো। দুবেলা দুমুঠো খাবার চিন্তা এবার বুঝি গেল। অনিচ্ছাতেও মা বাবা হয়েই গেল রাজি। আয়নার সামনে দাঁড়িয়ে আমি আনন্দেতে সাজি। গোপাল কাকা দেবতা তখন, কত বড় মন, যা বলবে তাই করব, কথা দিলাম তখন। প্রথমে তুলল নিজের বাসায়, যেন নিজেরই কাকা। পরের দিন ট্যাক্সি করে, কাজের জায়গা পাকা। জীবনে প্রথম ট্যাক্সি চাপা, মনে খুশির দোলা। অন্তর থেকে গোপাল কাকার পায়ে দিলাম মালা। ঝুলি থেকে বেরোলো বেড়াল, আর কিছুক্ষণ বাদে গোপাল কাকার লেনদেন শেষ। মাসির হাত কাঁধে, হাত পা বাঁধা, পেটে খিদে, নির্যাতন, কি কষ্ট। বিবস্ত্র অসহায় আমি, করে দিল নষ্ট। মনে পড়ল মায়ের কথা, যেতে দিতে ভয় হয়। গরিবের ঘরে, পোড়া সংসারে
এত রূপ ভালো নয়। তারপর আর উপায় কি? বশ্যতা নিতে বাধ্য। কলঙ্ক ফিতের ছিঁড়ব জাল, ছিল না সেই সাধ্য। দুটো দিন অন্নহীন পেটালো মাসির মদ্য। লালবাতির পাড়ায় হলাম নিশিপদ্ম। পদ্ম পদ্ম ফুলের মধুর লোভে অনেক মহান আসত। দিনে ঘৃণার চাবুক, রাতে ভালোবাসত। সমাজ আমার দেখেনি দুঃখ, গোপনে ডুকরে কাঁদা। যাদের জন্য নষ্ট হলাম তারাই মহান দাদা। ধীরে ধীরে এতটুকু বলে কাঁদতে কাঁদতে হাসে। দুটি চোখে জল সেমের, আগুন দীর্ঘশ্বাসে। হঠাৎ প্রবল দাবানল সম প্রখর দারুণ রোষে চিৎকার করে প্রশ্নের ঝাঁক ছুড়ে দিল অবশেষে। দারিদ্র যে খাচ্ছিল কুড়ে, সে কি আমার দোষ? গোপাল কাকার প্রবঞ্চনা, সেও কি আমার দোষ? অসহায় এক নারীকে বেঁধে তীব্র যৌন পীড়ন, সেও কি আমার দোষ? বারে বারে শুধু আমাকেই যত ঘৃণার চাবুক, ঘৃণা অপমানে ভাঙবে শুধু একা আমার বুক। যাদের জন্য আমি নষ্টা, সমাজের চোখে পাপী, তারা মহোদয়, সমাজকর্তা, অতি বরেণ্য, হ্যাপি। এই কটা মাসে জেনেছি অনেক, বুঝেছি তারও বেশি। সমাজে তারাই মান্যগণ্য যাদের আছে মানি পেশি। ভণ্ডামি ভরা সাধু সেজে সমাজের কত বাবু দিনের আলোয় নীতির দেবতা, রাতে নেশায় কাবু। আমাদের বলে সমাজের কীট, কত অপমান গিললাম। রাতের আধারে নগ্ন আমাকে তারাই করে সালাম। ধর্মের কোনো ছিল না বিবাদ, মুগ্ধ আমার নগ্ন রূপে। না করে প্রশ্ন, ধর্ম মিলেছে পদ্মের খোলা বুকে। তাকাতে পারিনি মেয়েটির চোখে, আমার চোখেও জল। বড় অসহায় লাগলো নিজেকে, মন হলো চঞ্চল। বললাম, তুমি মণ্ডপে চলো, পুজো একসাথে দেব। কেউ বাধা দিতে এলে তাকে চরম শিক্ষা দেব। বলল, দিদি থাক, তোমাকে মনে রাখব। একটু পরে ভাই আসবে, তার সঙ্গেই যাব। ভাই কোথায়? তোমার তো একটাই শুধু বোন। ভগবান তাকে পাঠিয়েছিল, সত্যি আপনজন। ওর দিদির খোঁজে ঘুরত তখন শহরের কানাগলি। ব্যর্থ সময়ে আশার নদীতে জমে গিয়েছিল পলি। আমার ঘরে এসে যেদিন দিদি বলে ডাকলো, জমের ঘরেও হৃদয়ের টান মায়ার বাঁধনে বাঁধল। আমায় দেখেই চমকে উঠেছে, এমন নাকি মিল। জল ভরা চোখ আবেগে সিক্ত, আমার গালেও তিল। পরম আগ্রহে জেনে নিল সব বাড়ি পূর্বের কথা। কতদিন পর হালকা লাগলো, কমলো একটু ব্যথা। যাওয়ার আগে নিচু হয়ে আমায় প্রণাম করে বলল, দিদি এবার এসে নিয়ে যাব তোমার ঘরে। এক দিদি নেই, পেয়েছি যখন নতুন আর এক দিদি,
খোঁচাবো তোমার নরক জ্বালা, ঘরে দিয়ে হারানিধি। মুহূর্তে যেন কত আলো এসে সব কালো দিল মুছে। দুঃখের মরুতে সুখের বাড়ি, ক্লান্তি গেল ঘুচে। শুরু হলো প্রহর গোনা, মুক্তির বড় স্বপ্ন, নতুন করে বাঁচার আশা, গভীর খুশিতে মগ্ন। দিন যায়, মাস যায়, সে ভাই আর আসে না। স্বপ্ন ফিকে, যন্ত্রণা শুরু, কেউ আমার পাশে না। হৃদয়ে গভীরে ব্যথার বরষা আবার আছড়ে পড়ে। স্বপ্নের বাতি নিভু নিভু, আশা সব ভেঙে পড়ে। একদিন ভরে ভাঙল ঘুম, মহল্লা হলো ত্রস্ত। ছোটাছুটি, কোলাহল শুধু, সবাই দারুণ ব্যস্ত। মাসির হাতে হাত করা, সাগরেদও সব গেল। পুলিশ নিয়ে আমার ঘরে হাসি মুখে ভাই এলো। চেনা পরিবেশ মুহূর্তে যেন অচেনা, অন্য ডেরা। সহসা নিবিড় খুশির অশ্রু, ঝাপসা চোখের তারা। গোপাল কাকাও এই সমাজের, এই ভাইও তো তাই। পুজোয় বাধা মায়ের চরণে গোপনে প্রণাম জানাই। সেই তো আমার জীবনদাতা, সেই তো প্রকৃত ভাই। ছোট হলেও তাকে আমি মনে মনে প্রণাম জানাই। বড় নির্মম, বড় নির্মম কঠিন সত্য অষ্টমীর এই ক্ষণে। জীবনের এক জ্বলন্ত শিক্ষা থাকবে আমার মনে। আজ বিকেল থেকেই গাড়ির আনাগোনা একটু বেশি। অভিজাত তাজ হোটেলের ক্রিস্টাল রুম ফুলের গন্ধে মাতাল। বাণিজ্যিক অনুষ্ঠান তো রোজ লেগেই আছে। কত বড় বড় কোম্পানির অনুষ্ঠানের সাক্ষী এই ক্রিস্টাল রুম। কত দেশি বিদেশি খাবার আর পানীয়ের গন্ধ লেগে আছে ক্রিস্টাল রুমের দেয়ালে দেয়ালে। দামি আসবাবের কোনায় কোনায়, ঝাড়বাতির আলোয়, কার্পেটে। আজকের ব্যাপারটা একটু আলাদা। শহরের নামী ব্যবসায়ীর একমাত্র ছেলে সায়নের জন্মদিন আজ। সন্ধ্যায় এখানেই পার্টি ক্রিস্টাল রুমে। আজ সায়নের 12 বছরের জন্মদিন। সায়ন যতদূর মনে করতে পারে এবারই প্রথম মা বাবার সঙ্গে জন্মদিন কাটাচ্ছে। এর আগে কবে জন্মদিনে ওরা ছিল সায়নের মনেও নেই। মিশনের স্কুলেই থাকে সায়ন। প্রতিদিন সময় মেনে সব কিছু হয় সেখানে, সকলেই সেখানে সমান সমান। জন্মদিনটা মিশনের স্কুলেই কেটে যায় আটপৌরে। আজ ছুটি পেয়েছে সায়ন। সারি সারি গাড়ি এসে দাঁড়াচ্ছে, ঝলমলে পোশাক, সুগন্ধি ওড়ানো উজ্জ্বল মুখের শাড়ি। একটু আগেই সায়ন এসেছে মা বাবার সঙ্গে দামি গাড়িতে। রোজকার আঁটোসাঁটো শৃঙ্খলার গণ্ডির বাইরে সায়ন, তবু যেন চুপচাপ, উচ্ছ্বাসহীন। হোটেলের হল ভর্তি মানুষ, চারিদিকে জানা অজানা দামি ফুল জানাচ্ছে স্বাগতম। ঝকমকে টেবিলে বিশাল কেক, রাঙামাসি কেক কাটা ছুরি নিয়ে রেডি। চারিদিকের আলো হঠাৎ নিভে গিয়ে রঙিন আলো এসে পড়ল শুধু টেবিলের ওপর, যেন সিনেমার মতো। 12টা বাতি ফুঁ দিয়ে নিভিয়ে কাটা হলো দামি কেক। সকলে একসঙ্গে গেয়ে উঠল
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shayan. Happy birthday to you. দামি দামি উপহারের পাহাড় হলো জমা, হই হই করে খাওয়া দাওয়া, আয়োজন প্রয়োজনের থেকে অনেক বেশি, সীমাহীন হুল্লোড়, অপচয়ের বন্যা। এত হুল্লোড়ের মাঝেও সায়নের চোখের সামনে ভাসতে লাগলো অন্য একটা ছবি। হোটেলে আসার পথে ব্রিজের ওপর ফুটপাথে ভাঙা ডিশ হাতে দুটো পয়সা অথবা একটু খাবারের প্রতীক্ষায় মায়ের সঙ্গে কতগুলো তার বয়সী ছেলে মেয়েদের দেখেছে সায়ন। হালকা আলো আঁধারি পরিবেশ, তবু দেখে মনে হয়েছিল নিরন্ন। এদিকে এত খাবার, এত অতিরিক্ত, শুধু বিলাসিতা, আর ওদিকে দারিদ্র্যের প্লাবন, খাদ্যহীন জীবন, প্রতিনিয়ত মরণের সঙ্গে সংগ্রাম। মা বলল, সায়ন চুপচাপ কেন, বন্ধুদের সঙ্গে এসো, খেলা করো। আচ্ছা মা, ব্রিজের ওপরের ওই ছেলেগুলোকে এখানে এনে একটু খাওয়ালে হয় না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের চিৎকারে মুহূর্তে পরিবেশ গেল পাল্টে। সকলে চুপ। তোর জন্মদিনে ওই নোংরা ছেলেগুলো আসবে, তাও আবার এখানে? কেন মা? মিশনে তো আমাদের শিখিয়েছে উচ্চ নিচ ভেদ করা পাপ। আজ সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে যখন পুজো দিলে, সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের ঘরে সেই কথাই তো লেখা আছে, সব মানুষই ঈশ্বরের সন্তান, সবাই সমান, ধর্ম বর্ণ ধনী দরিদ্র ভেদ করতে নেই। অভুক্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনে বস্ত্র দেওয়া আর প্রকৃত সেবাই সর্বমহৎ কাজ। সবাই একেবারে চুপ। শেষে ঠিক হলো সায়নকে নিয়ে তার বাবা সঙ্গে আরো কয়েকজন একটু খাবার দাবার নিয়ে ওই ব্রিজের ওপরে বসে থাকা ভিক্ষুকদের খাইয়ে আসবে। অনেক তৃপ্তি নিয়ে ফিরে এলো সায়ন। পার্টি আবার উঠল জমে। সায়নের বাবার এক বন্ধু সেনবাবু, ধার্মিক বলে তার বেশ নাম ডাক, এগিয়ে এলেন, সায়নের পিঠে হাত রাখলেন। সায়ন, এই বয়সে তোমার এমন ভাবনা বাবা, এমন জীবনবোধ, আমার মন ভরিয়ে দিলে। তুমি খুব বড় হবে বাবা, খুব বড় হবে। তুমি ছোট হয়েও এখানে সকলকে আজ উচিত শিক্ষা দিলে, প্রকৃত জীবনবোধের শিক্ষা। সায়ন, তোমার জন্মদিন আজ সার্থক। জীবনে অনেক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছি বাবা, অনেক, তবে আজকের সন্ধ্যা সম্পূর্ণ আলাদা। আমার দেখা সেরা জন্মদিন, সেরা জন্মদিন, সেরা জন্মদিন। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে দেশের বাইরে যাচ্ছেন সুভাষ। গভীর রাতে পাঠান যুবকের ছদ্মবেশে। একমাত্র উদ্দেশ্য ভারতের স্বাধীনতা।
পিতামাতার 14টি সন্তানের নবম সন্তান, ষষ্ঠ পুত্র সুভাষ। এবার ভারতের স্বাধীনতার জন্য ঘুরতে হবে দেশে দেশে। মনে ভাসছে স্বামীজির ছবি, চেতনার আকাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মন বলছে, হে মহামানব, এই বিরাট কাজের ভার বইবার শক্তি দাও। বজ্র কঠোর তবু কোমল হৃদয়ে মূল্যবোধের বাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। বুকের বারুদে দেশপ্রেমের আগুন লাগিয়ে বিশ্ব চষে তৈরি করতে সংগ্রামী বাহিনী বেরিয়ে পড়লেন সুভাষ। ব্রিটিশের বুকে তীব্র কাঁপন জাগিয়ে ভারত মায়ের নিশান সবলে উড়িয়ে ছড়িয়ে দিয়েছ বাংলা ভূমির সুবাস। বুকের স্পন্দনে শুধু স্বাধীনতার বাস। বিশ্বের বুকে লিখেছ বিরল ইতিহাস, জাতির গর্ব, প্রাণপ্রিয় নেতাজি সুভাষ। নেতাজি মানে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। নেতাজি মানে চোখে চোখ রেখে কথা। নেতাজি মানে দেশের জন্য আত্মত্যাগ, লুকিয়ে নিজের সকল কষ্ট, যন্ত্রণা আর ব্যথা। নেতাজি মানে দৃঢ় সংকল্প, আগুনের অক্ষর। নেতাজি মানে প্রকৃত বীরত্বের কাহিনী। নেতাজি মানে দেশ নায়ক, ভারত মায়ের গর্ব। নেতাজি মানে আজাদ হিন্দ বাহিনী। নেতাজি মানে আরো 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 কত কি। আমরা তোমাকে মনে করি 23শে জানুয়ারি। তোমার মূর্তিতে গদগদ হয়ে লোক দেখানো মালা পরাই। লুটে পুটে করি নির্ভয়ে মাতৃভূমির সম্পদ চুরি। ভণ্ডামি করে বক্তৃতা দিই আর খুশিতে পকেট ভরাই। জাত ধর্ম বর্ণ নিয়ে আমরা ভালোই লড়ে যাই। বোধের দরজায় তালা দিয়ে পাপের মাখন খাই। কাটমানি দিয়ে আয়েশ করে ওড়াই স্বার্থের ঘুড়ি। আত্মসুখের পাউডার মেখে স্বাধীন ভারতে ঘুরি। সত্যি আমরা তোমার প্রকৃত যোগ্য উত্তরসূরি। বউ বলল, ছাইপাশ লিখেই যাও, ওতে সংসার চলবে না। 5-7টা বই না হয় হলো, তা একটারও কি খরচ উঠল? জীবনে উঠবে না। কি বলতে গিয়েও রুদ্র থেমে যায়। বলার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। মুহূর্তে পাল্টে যায় পরিবেশটা। উঠতি লেখক রুদ্র। কবিতা লেখার পাশাপাশি কবিতা পাঠেও একটু একটু নাম হয়েছে তার। মনে মনে ভাবে, সত্যি তো, পুজোর মুখে শেষ বইটার পেছনে অনেকগুলো টাকাই তো গেল। বউয়ের শাড়িটাও কিনতে পারেনি। সংসার সমুদ্রে হাবুডুবু তো চলছেই। এভাবে আর কতদিন? তবু ছাপার অক্ষরে নিজের লেখা দেখার যে কি আনন্দ, সে তো অন্য কেউ বুঝবে না। লেখা ছাড়া বাঁচা যায় সে তো সম্ভবই নয়। আজকাল তন্দ্রা কিন্তু প্রায় এই ধরনের কথা বলে। নানান দুশ্চিন্তার টানা পড়ে নে রুদ্র লেখাও যেন আজকাল কিরকম হালকা হয়ে যাচ্ছে। আগের মতো আর ধার নেই। তবে কি শেষের শুরু হয়ে গেছে। মুহূর্তে পাল্টে যায় পরিবেশটা। বারান্দায় এসে দাঁড়ায় রুদ্র, হাতে জ্বলন্ত সিগারেট। প্রাণ ভরে প্রশ্বাস নেয় রুদ্র। পূর্ণিমার রূপোলি জ্যোৎস্না লেগেছে বারান্দার পাশে গন্ধরাজের ডালে। সাদা গন্ধরাজের পাপড়ি মিঠে মিহি জ্যোৎস্নার ভালোবাসা মেখে দুলছে হালকা হাওয়ায়।
গন্ধরাজের মাতাল করা গন্ধে গোটা বারান্দা ম ম করছে। এরকমই এক রাতে গন্ধরাজের ডাল থেকে ফুল তুলে রুদ্র গেঁথে দিয়েছিল তন্দ্রার এলো খোপায়। সেই স্মৃতি আজও লেগে আছে মনে। ধুলো মাখা বারান্দার থামে, মরচে ধরা গ্রিলে, বারান্দার দেয়ালে। হঠাৎ নির্জনতা ভেঙে এক অচেনা পাখি কর্কশ ডেকে উড়ে গেল। মায়াবী আলোর ঝর্ণা মাখা নির্জন বারান্দাটা আজ সত্যিই এক স্মৃতির ব্যালকনি। হঠাৎ করেই রুদ্র যেন ভাসতে থাকে যৌবনের আকুল স্রোতে, নিবিড় হতে চায়, মগ্ন হতে চায়। স্মৃতির পাখি মনের মাঝে জমা করে প্রেমময় মুহূর্তের কত টুকরো টুকরো নীল, লাল, প্রশান্তির রঙিন খড়কুটো। মুহূর্তটা পাল্টে যায় আবার। রুদ্র ভাবে, তন্দ্রা যদি আজও একবার আসে, নিঝুম মায়াবী আলোময় এই অন্ধকার বারান্দায়, ঠিক সেদিনের মতো সব হবে। পিছন ফিরে তাকায় রুদ্র, কেউ নেই। মন্থর পায়ে তবু রুদ্র উঁকি দেয় ঘরের ভেতর। সারাদিনের সংসারের ঝক্কি সামলে তন্দ্রা ততক্ষণে তন্দ্রার দেশে। নিমেষে সমস্ত আবেগ নিভে যায়। প্রেমের সম্পর্কের মধ্যে থাকে একটা মিঠে আঁচ, অদৃশ্য উত্তাপের অনুভব। মুহূর্তে সেই আঁচটা আবার কমে যায়। আস্তে আস্তে গিয়ে রুদ্র শুয়ে পড়ে তন্দ্রার পাশে, প্রতিদিনের মতো। সমস্ত আবেগহীন, কামনাহীন, রোজকার এক চেনা অভ্যেস মাত্র। মুহূর্তটা আবার পাল্টে যায়। আবার লিখতে বসেছি। হ্যাঁ, তোমাকে, শুধু তোমাকেই। জানি এ চিঠি তোমার কাছে পৌঁছবে না, কারণ তোমার ঠিকানাই তো আমার জানা নেই। তবু লিখছি। এর আগেও লিখেছি এরকম চিঠি। লিখতে লিখতে হয়তো পেনের কালি শুকিয়ে যাবে, তখন হয়তো চোখের জলেই লিখব, হয়তো বা অন্তরের অব্যক্ত যন্ত্রণার খোঁচায় ঝরে পড়া রক্তের অক্ষরে লিখব। তোমাকেই, শুধু তোমাকেই। আচ্ছা, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? পুরনো স্মৃতি তোমার মনকে কি একটিবারের তরেও বিব্রত করে না? আসলে তোমরা পুরুষ, সারাদিন হাজার কাজ, অফিস কাছারি, কিন্তু আমি কি করি বলো? পাড়াগাঁয়ের মেয়ে, তার উপর গরিব। সকালে বাসন মাজা, ঘরদোর নিকোনো, তারপর চান, ফুল তোলা, ঠাকুর পুজো, রান্না। যাক আমার কথা। এই জানো, পরশু আমাদের গরুটার না একটা লাল রঙের বাছুর হয়েছে। কি মিষ্টি দেখতে। আজ দুপুরে আমি অনেক গাদরা বানিয়েছি। তোমার জন্য পাঠাতে পারলে খুব আনন্দ পেতাম, কিন্তু সে পথ তো বন্ধ। আচ্ছা, তোমার কি কিছুই মনে পড়ে না? তালসারি মাঠের কথা, তোমাদের বাগানে একসাথে আম কুড়োনোর কথা,
বর্ষায় তাল পিঠের কথা। তুমি বলতে আমার হাতের তাল পিঠে নাকি তোমার দারুণ লাগে, আমি খুব কাজের, খুব গুণী। আজ যে আমার বড় বেশি করে জানতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি যে আমায় কথা দিয়েছিলে আমার মনের বনে স্বপ্নের ফুল ফুটিয়েছিলে, আকাশ যেমন অনেক দূরে থেকেও পৃথিবীকে ঘিরে রাখে, আজও যে পুরনো স্মৃতি তেমনি করে আমার মনকে ধরে রেখেছে। আজ আমার একটা প্রশ্নের উত্তর দেবে? তাহলে সবই কি তোমার ছলনা ছিল? সবই অভিনয়, সবই প্রতারণা? একটি বারও কি সত্যি করে আমায় ভালোবাসোনি? তুমি তো জানতে আমি তোমার যোগ্য নই, তুমি জানতে আমরা গরিব। তাহলে কেন ঝুলন পূর্ণিমায় তোমাদের রাস মন্দিরের পাশে আমার হাত দুটো বুকে চেপে বলেছিলে, পারুল, তোমাকে সারা জীবন এমনি করে কাছে রাখবো? বিদেশে যাওয়ার আগে বলেছিলে, গিয়েই চিঠি দেব, প্রত্যেক সপ্তাহেই চিঠি দেব। তাহলে এই 2 বছরে আমার কতগুলো চিঠি পাওয়ার কথা হিসেব করেছ? দাওনি যে তা নয়, মাত্র একটা। তুমি মাত্র একটা চিঠি দিয়েছিলে, তাও তোমার ঠিকানা জানাওনি। অনেক কষ্টে, বহু চেষ্টায় তোমার ওই ক্যালিফোর্নিয়ার ঠিকানাটা জোগাড় করে একটা চিঠি দিয়েছিলাম। সে চিঠি ফেরত আসে, পরে জানতে পারি তুমি সেখানে নেই, তুমি হংকং চলে গেছ। সে ঠিকানাও দাওনি, ইচ্ছে করেই। এই জানো, পৌষ মেলায় না তোমার বোনকে দেখলাম একটা সুন্দর দেখতে ছেলে বন্ধুর সঙ্গে ফুচকা খাচ্ছে। আমাকে যেন চিনতেই পারলো না। আমি কাছে গিয়ে বললাম, শেলি, আমি পারুল। ও এমন ভান করে চলে গেল যেন জীবনে আমাকে দেখেইনি। হবেই তো, আমি তো আর অত সুন্দরী নই। তার উপর না আছে সাজ, না আছে ভালো শাড়ি। অথচ তুমি বলতে সাজলে নাকি আমায় দারুণ মানায়। কি করি বলো? বাবার তো এই সামান্য পেনশন, তার উপর মায়ের ওষুধ পথ্য, ভাইয়ের স্কুলের খরচ, ভালো খাওয়াই জোটে না। ভাই এবছর মাধ্যমিক দেবে, ওর টিউশন খরচও জোগাড় হয় না। কত স্বাদ ছিল ছবি আঁকবো, রং তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলব প্রকৃতির অপরূপ রূপ। নতুন বছরে নিজে কার্ড বানিয়ে তোমায় পাঠাবো। তার হলো কই? এখন আমার মনের সব রঙই ফিকে হয়ে গেছে। তা দিয়ে তো আর আনন্দের ছবি আঁকা যাবে না। জানো, আমি ঠিক করেছি কয়েকটা বাচ্চাকে পড়াবো, যদি কিছু উপার্জন করা যায় আর কি। এই পলাশডাঙ্গায় টিউশন ফি আর কতই বা, তাও প্রাইমারি বাচ্চাদের। শুনেছি কলকাতায় নাকি পড়িয়ে অনেক টাকা পাওয়া যায়, এমনকি বাচ্চাদেরও। তো কলকাতায় আমার আর কে আছে বলো? কেই বা দেবে থাকতে? মুখুজ্জে কাকারা শহরে একটা এসটিডি সেন্টার খুলেছে। আমাকে থাকা, খাওয়া আর 300 টাকা দিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু বাবা মা তো রাজি হলো না। বলল, সমর্থ মেয়ে, আমরা তো আর বাবা মার মুখের ওপর কথা বলতে পারি না। এই যা,
হ্যারিকেনের তেল শেষ হয়ে এসেছে। পোলতেটা পুড়ছে দপদপ করে। আজ এখানেই থাক। ঘটনাটা হঠাৎ করেই ঘটল। প্যান্ডেলে ভর্তি লোক তখন। দুপুরবেলা আরতি সবে শেষ, পুজো পর্ব শেষ হলো যখন। বাড়ির পাশেই পুরনো পুজো মণ্ডপ। জাঁকজমক নেই তেমন মোটে, মনে তবু শান্তি আসে অনেক, তাই তো সবাই পুজোয় এসে জোটে। 8 বছরের ছেলে আমার জিকো ঢাকের কাঠি নিয়ে খুশি মনে বাজাচ্ছিল কাঁচা হাতের ঢাক। দেখছিল তা পাড়ার 5 জনে। অপটু হাতের ডুম 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 বোল, মুখে তার তৃপ্তির চেনা হাসি। আমারও বেশ লাগছিল ভালো। পাশে পড়ে খালি ঢোল কাঁসি। কাঁসিটা তুলে বাজাতে ঠিক যাব, সপাটে ঘা ছেলের পিঠের ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিটকে ছেড়ে পড়ল ইটের ওপর। আমি ভাবলুম 2 বছরের পর দেশে এসে দারুণ মজা হবে। ইটের উপর রক্ত পড়ছে ঝরে, কপালেতে সেলাই দিতে হবে। মাটি থেকে তুলে আবার চড়। পরিবেশটা হঠাৎ করে চুপ। গৃহিণী আমার ফুঁসছে ভীষণ রাগে। সে এক ভীষণ উগ্রচণ্ডী রূপ। টানতে টানতে নিয়ে গেল ঘরে। রাস্তায় পড়ে ফোঁটা ফোঁটা রক্ত। পেছন পেছন দৌড়ে গেলাম আমি। রাগে আমার চোয়াল হলো শক্ত। তাড়াতাড়ি সাইকেলেতে চেপে নিয়ে গেলাম পুরনো হসপিটাল। কপালেতে 4টে সেলাই হলো। বাড়ি এলাম দুপুর গড়িয়ে বিকাল। পুজো মণ্ডপ তখন প্রায় ফাঁকা। পাঁচি পিসি দাঁড়িয়ে সিঁড়ির ধারে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, দুধের ছেলেকে এমন করে মারে? কাউকে এমন দেখিনি হতে চণ্ডাল। আমাদেরও তো পাড়ায় এত বউ, মায়ের পুজো খুশির বড় উৎসব, সেথায় এমন রক্ত ঝরায় কেউ? শিক্ষিত সব শহুরে পড়ি, তোদের কি শিক্ষাই পেয়েছে জানি নেকো। ফটর ফটর ইংরেজি বললেও মা হওয়া অত সহজ নয় কো। পুরনো মানুষ, সহজ সরলেরা, মনের কথা সহজেই বলে মুখে। এখন এসব যায় না ভাবা মোটেই। লজ্জায় আমার কথা এলো না মুখে। বুঝতে তখনও পারিনি তো আমি, ছেলে আমার কি এমন করলো যার জন্য এমন ভীষণ রাগ পিতৃহৃদয় বিষাদেতে ভরল। ঘরের ভেতর থমথমে এক ভাব। হঠাৎ করে কথা এলো মুখে, কাণ্ডজ্ঞান একটু কবে হবে? ধৈর্য কি এতটুকু নেই বুকে? কপাল ফাটিয়ে হয়েছে অনেক সুখ, ভাঙো এবার আর কি ভাঙতে চাও? অকারণে শান্তির সব মুহূর্ত প্রতিবার এমনি ভেঙে দাও। অকারণ বলবে তো তুমি তাই? সদাই শুধু দেখো আমার দোষ, দেখবে একদিন তোমার জন্য শুধু হবে গরু বা আস্ত গেঁয়ো মোষ। পই পই করে শিখিয়ে এনেছি আমি, সব কিছু ইংরেজিতে বলবে। দেখে যেন তাক লেগে যায় সবার। প্যান্ডেলেতে বাবাকে ড্যাডি বলবে। কাল থেকে করছি শুধুই ফলো, সেসবের তো নেই কোনো বালাই। রাগে আমার গাপিত্তি সব জ্বলছে, মনে হচ্ছে গা ছেড়ে পালাই। যার তার সাথে ধেই ধেই করে নাচছে। হাই হ্যালো এক্সকিউজ মি উধাও, আঙ্কেলদের কাকা বলে ডাকছে। তুমি বলছো এসব বাদ দাও? ভুলটা কোথায়? বেশ বলেছে খোকা, আমি চাই বাংলাও শিখুক শুদ্ধ। শিশুর কাছে সত্যি সহজ শ্রেষ্ঠ মাতৃভাষা আর মাতৃদুগ্ধ। ছোট থেকে আমারও তো তাই। কাকাকে কাকা, ভাইকে বলেছি ভাই। বাংলা ইংরেজি যে ভাষাই হোক, আসলে প্রকৃত মানুষ হওয়া চাই।
ইংরেজি তো দরকারই খুব জানা, তা বলে কিন্তু বাংলাটা ভুলে নয়। বাংলা ভাষায় কি যে রত্ন আছে জানো না তুমি, তাই তো কষ্ট হয়। দ্বিগুণ রাগে গৃহিণী তেলে বেগুন, আগুনে যেন পড়ল ঘিয়ের ছিটে, বেজার মুখে কথার ছ্যাঁকা শুরু, শুধুই গরল নেই কো কথা মিঠে। তোমার কথা নাইবার বললাম, গেঁয়ো হয়ে লুঙ্গি পরে ঘুরছ, বড়ি দিয়ে খাচ্ছ চুনুর ঝাল, হেউ হেউ করে ঢেকুর শুধু তুলছ। স্ট্যাটাস বলে রইল না তো কিছু, বাপ যেমন ছেলে তো তেমনই হবে, যার তার সাথে খেলছ বসে তাস। গেঁয়ো থেকে কবে যে মডার্ন হবে? আমি বললাম, মডার্ন নয় শুধু, ছেলেকে তুমি মানুষ হতে শেখাও। বাংলার মা আজও জগৎ সেরা, সেই কথাটি প্রমাণ করে দেখাও। শহর নিয়ে গর্ব তোমরা করো, সেটা যদি একটা গাছ হয়, শিকড়টা তার গ্রামেই আছে যেন, শিকড় ছাড়া গাছ কখনো রয়? মনে পড়ল আমার মায়ের কথা, পেলেও ব্যথা সদাই হাসি মুখে, না খেয়ে আমাদের মুখে ভাত, আত্মত্যাগ রাখত মোদের সুখে। সহজ সরল সদাই স্নেহের ধারা, ইংরেজিটা জানত না তো তেমন। আঘাত নয়, মায়ার শীতল পরশ জুড়াত হৃদয়, ভরত দেহ মন। সেই সব মা হারিয়ে যাচ্ছে এখন, তারাই আসল প্রকৃত বাংলা মা। কালের হুজুগে ঘরে ঘরেই আজ দেখি এখন বেশি ইংরেজি মা। तुम्हारे दिल की धड़कनों में बसता था भारतवर्ष, अखंड भारत का ख्याल तुम्हारी धमनियों में हर वक्त हर पल प्रवाहित रहता था। भारत के अध्यात्म, भारत के मूल्यबोध का प्रचार करते हुए विश्व के दरबार में भारत की आत्मा के मूर्त प्रतीक बन गए थे तुम। विदेश के मंच पर भारत का भाल ऊंचा किया था तुमने, जब परायों को, अनजानों को सिस्टर्स एंड ब्रदर्स कहकर संबोधित किया था तुमने। तुम्हारा वो मन स्पर्शी संदेश चकित होकर सुना था पूरे विश्व ने। स्तब्ध हो गए थे, सिहर गए थे, रास्ते चलते लोग ठहर गए थे, परम श्रद्धा सहित सब नमन कर रहे थे, जब तुम अपना भाषण समाप्त कर गमन कर रहे थे। तुम ही थे त्याग के प्रतीक, सेवा का और मानवता का बेनजीर मिसाल। विश्व बंधुत्व की पुकार सबसे पहले तुमने ही लगाई थी। देश, समाज और संस्कृति की उन्नति के लिए तुम्हारा दिखाया पथ ही आज हमारा जीवन दर्शन है। मानवता की चेतना का प्रकाश फैलाने के लिए तुम्हारी लेखनी ने दिया था अमृत सम उपदेश। तुमने ही कहा था, उठो, जागो और मंजिल हासिल न होने तक रुकना मत। ठाकुर रामकृष्ण और मां शारदा के आशीर्वाद से तुम्हारा दिव्य तेज दोगुना होकर दिव्य ज्योति में रूपांतरित हो गया था। ऐसा तेज जिससे हिमालय भी कांपने लगा था, समुद्र भी डोलने लगा था। तुम्हारी वो निष्ठा, तुम्हारा वो उद्यम, तुम्हारा वो साहस, तुम्हारी वो सेवा और त्याग का संकल्प विश्व का हर इंसान आज भी याद करते हैं। यूं तो तुम्हारे जन्मदिन पर आज के युवा उत्सव के नाम महासमारोह का आयोजन करते हैं, तुम्हारे त्याग और सेवा के लिए बड़े बड़े भाषण देते हैं, तुम्हारी निष्ठा और सच्चाई का सजावटी शब्दों में व्याख्यान करते हैं और इसके एवज में बड़ी संख्या में शामिल जनता की वाहवाही और तालियां बटोरते हैं।
बस यहीं तक दौड़ते हैं हम। यही होता है हमारी दौड़ का अंत। जबकि सच के दर्पण में खुद को जब देखते हैं तो आईना भी चीख चीख कर कहता है कि असलियत में हम पाखंड करते हैं, क्योंकि हम आज आजाद हैं। तुम्हारे वचनों से हमें क्या लेना देना? विश्व बंधुत्व तो दूर की बात है। हे युग पुरुष, हम तो अपने भाई के साथ भी नहीं रह सकते। तुम्हारे जन्मदिन पर सुबह से बड़े बड़े भाषण देकर जब थक जाता है हमारा कंठ, तब शाम को शराब पार्टी का आयोजन कर हम अपना कंठ तर करते हैं। चुलबुले और धमाकेदार गीतों को रंगारंग कार्यक्रम की चकाचौंध में खुद को गर्वित महसूस करते हैं। इतना क्या कम है? ये सब हम तुम्हारे नाम पर ही तो करते हैं। शहर के चकाचौंध में हम गुम हो गए हैं। मंदिर की घंटियां, पूजा के सुर दब गए हैं। माता पिता को वृद्धाश्रम में भेजकर हम कॉकटेल पार्टियों में खो गए हैं। हमारी हाईटेक महिलाएं भी तुलसी मंच पर शाम का दिया नहीं जलाती है। काफी व्यस्त रहते हैं वो भी। इंटरनेट में डूबी ये नई हाईटेक महिलाएं कभी कभार तरल नशे से भी परहेज नहीं करती। तुम हमेशा मर्यादा की बातें करते थे, जिससे अब किसी की कोई लेना देना नहीं। मां शारदा ने कहा था, शांति पानी है तो अपने अवगुणों को देखो, दूसरों के दोषों पे ध्यान मत दो। और हम अपना अवगुण अनदेखा कर दूसरों के दोषों पर ही पूरा ध्यान देते हैं। अपनी भूल को ना स्वीकार करना हमारे अंदर शामिल। इसके लिए हमारे पास दलील पे दलील, क्योंकि हम अपने पापों को पुण्य में बदलने वाले शातिर वकील। दूसरों को नीचा दिखाना, सारे दोष उनके ही बताना और उनका विचार करने वाले विचारपति है हम। अब हमारे जीवन के अकाउंट में जमा हो रहे हैं बस लोभ, हिंसा, अन्याय, पाप, अविचार और व्यभिचार। हमसे ही बनते हैं खबरें और छपते हैं अखबार। हमारे जीवन अकाउंट की हम सही ऑडिट नहीं करते, क्योंकि तुम्हारे जैसे सच साहस हम में कहां। थोड़ा सा ऑडिट करते ही सबके सामने आ जाएगा हमारी रग रग में बहता हुआ अनियंत्रित कामनाओं का गोपन प्रवाह, मूल्यबोधहीनता, मिलावट और अनियम का तेज बढ़ावा, नीतिहीन आत्मकेंद्रित लेन देन का हिसाब, विवेकहीन, श्रद्धाहीन, भक्तिहीन, प्रेमहीन हो गए हैं हम। मानो इस पवित्र भारत भूमि में पड़ा हुआ एक कूड़े का जंजाल। हां, शब्दहीन भावनाओं से ग्रस्त मन, बेमतलब अस्वस्थ प्रतियोगिता में शामिल, हमारे चेहरे पर मिलावटी हंसी का आवरण, असली चेहरे को ढक नकली चेहरे का आवरण लिए छल के जाल में बंदी है हमारी आस्था। जीवन बगीचा को उजाड़ती प्रताड़ना की तेज आंधी मानो अपने साथ तुम्हारे आदर्श उड़ा ले जाएगी। सब कुछ जानकर भी बस निजी हानि की भय से हम हो गए हैं मूक और निर्विकार, जो तुम्हें कभी नहीं था स्वीकार। हे वीर सन्यासी, एक बार फिर आओ और ऑडिट करो हमारे जीवन का अकाउंट, जो सिर्फ तुम ही कर सकते हो। हे युग पुरुष, हे मानव श्रेष्ठ, एक बार आओ। तुम्हारे पावन स्पर्श से मिट जाएगी मलिनता। भारत के कण कण में फिर से उठेगा प्यार, प्रीति, अध्यात्म और संस्कार। हर हृदय में प्रज्वलित हो उठेगी त्याग, सेवा और अहिंसा की रोशनी। तुम्हारी दिव्य उपस्थिति में शुरू हो सत्यमय, निस्वार्थ विश्व बंधुत्व की सच्ची ऑडिट, विवेक की ऑडिट। हे महामानव, विशाल फैले आसमां का कोई छोर नहीं, पूरा विश्व तलाश कर लिया,
पर तुम्हारे जैसा कोई नहीं। आज त्रसित है विश्व संस्कृति, क्रंदन कर रहा है धर्म। हे महापथ प्रदर्शक, आओ, एक बार आओ, तुमको हमारा नमन है। हे विश्व विवेक, तुम्हारा सादर आमंत्रण है।